फ्रेंड्स वेलकम टू ग्लोबल स्टाडीज बांगला। बंधुरा आज आलोचना करब कन्स्टिट्यूएंट असेंबली एंड द कन्स्टिट्यूशन ऑफ इंडिया गणपरिषद और भारतीय संविधान निये যারা WBCS এর প্রিপারেশন করছো তাদের জন্য সংবিধান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাই আজকে আমরা একদম সংবিধানের প্রথম যে টপিকটা রয়েছে সেখান থেকেই শুরু করছি। ডেসক্রিপটিভ আলোচনা করব টপিকটা ভালো করে বোঝার জন্য। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। এখন দেখো প্রত্যেকটা দেশের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বা গণতান্ত্রিক দেশে এই যে নির্দিষ্ট নিয়ম কানুন, যে নিয়ম কানুন মেনে ওই দেশ বা দেশের জনগণকে চলতে হয় বা সরকারকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হয়, সেই নিয়ম নীতিকে বলা হয় কিন্তু সংবিধান। ভারতবর্ষেরও কিন্তু একটা সংবিধান রয়েছে। যেহেতু ভারতবর্ষ বিশ্বের সবথেকে বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি, ভারতবর্ষের সংবিধান পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান। তাই ভারতবর্ষেরও কিন্তু একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে, যে সংবিধান মেনে আমরা সবাই চলতে বাধ্য। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, এমনকি রাজ্যের সমস্ত প্রশাসনিক আমলা, সাধারণ মানুষ সবাই কিন্তু এই সংবিধান মেনে চলতে আমরা বাধ্য। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই সংবিধান কারা তৈরি করলো? এই সংবিধান তৈরি করার সাথে কতজন মানুষের পরিশ্রম যুক্ত ছিল? কবে এই সংবিধান তৈরির কাজ শুরু হয়েছিল এবং কিভাবে আমাদের এই সংবিধান তৈরি হলো, এখন সেটাই আলোচনা করব। এখন দেখো সংবিধান তৈরি করার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় গণপরিষদ। এখন গণপরিষদ কাকে বলে চলো দেখে নিই। দেখো গণতান্ত্রিক দেশের রীতিনীতি অনুসারে আমরা কি জানি যে একটা দেশের শাসন ব্যবস্থা সেই দেশের জনগণের দ্বারা রচিত হওয়া উচিত, কিন্তু সকল দেশবাসীর পক্ষে সংবিধান রচনা করার কাজে সরাসরি অংশগ্রহণ করা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। এখন সমগ্র দেশের প্রতিনিধি হিসাবে তাই কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠন করা হয় এবং এই সংস্থা দেশ বা দেশবাসীর পক্ষে একটি সংবিধান রচনা করে। এই যে সংস্থা, এটাকে বলা হয় গণপরিষদ। এখন দেখো ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হয় তখন আমাদের 35 কোটি জনসংখ্যা ছিল। এখন 35 কোটি মানুষের প্রাপ্তবয়স্ক ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের যদি সংবিধান তৈরি করতো তাহলে এই প্রক্রিয়া কিন্তু অনেক বিলম্বিত হতো, আমাদের সংবিধান তৈরি করতে অনেক সময় লাগতো এবং এটা একটা কঠিন ব্যাপার, দুরূহ বিষয়। জনগণের হয়ে যারা সংবিধান রচনা করেন সম্মিলিতভাবে তাদেরকে বলা হয় গণপরিষদ। গণপরিষদ মানে একজন কোনো ব্যক্তি নয়, দেশের সম্মিলিত যে জনগণ যারা সম্মিলিতভাবে দেশের জন্য কনস্টিটিউশন তৈরি করেছে বা সংবিধান তৈরি করেছে তাদেরকেই আমরা কি বলবো? গণপরিষদ। তাহলে এটা হচ্ছে গণপরিষদ কাকে বলে বা গণপরিষদের ডেফিনেশন। ঠিক আছে, এখন দেখো এই যে গণপরিষদ গঠনের পটভূমি কি, ভারতবর্ষের গণপরিষদ তৈরির প্রক্রিয়া কবে শুরু হয়েছিল এবং এই গণপরিষদ তৈরির বিষয়টি কতদিন চলেছিল সেটা নিয়ে আলোচনা করবো। তো দেখো গণপরিষদ গঠনের পটভূমি। দেখো ভারতের সংবিধান তৈরির বিষয়টি স্বাধীন ভারতের ইতিহাসে কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। ভারতের স্বাধীনতার অন্যতম অংশ ছিল কিন্তু এই গণপরিষদ গঠনের দাবি। তাহলে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত দাবি ছিল সেই সমস্ত দাবিগুলির মধ্যে একটা বৃহৎ এবং একটি গুরুত্বপূর্ণ দাবি কি ছিল? যে ভারতবর্ষের জন্য একটি সংবিধান তৈরি করা, একটি গণপরিষদ গঠন। তো ভারতবর্ষের প্রতিনিধিরা এই গণপরিষদ গঠন করবে এবং ভারতীয় প্রতিনিধিরা কিন্তু এই সংবিধান তৈরি করবে। এখন 1906 সালে প্রথম ভারতের জন্য পৃথক এবং ভারতীয় গণপরিষদের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল। তাহলে ভারতবর্ষের যদি আমরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটু চলে যাই তাহলে আমাদের এই যে গণপরিষদ গঠনের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে প্রথম গণপরিষদ গঠন কবে হয়েছিল? 1906 সালে পৃথক এবং ভারতীয় গণপরিষদ দাবি উত্থাপিত হয়। ভারতীয় জাতীয় এরপর কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা কি দেখলাম যে 1906 সালে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মাথায় রাখবে 1885 সালে। তো ভারতের যে জাতীয় কংগ্রেস এই বছর 1906 সালে স্বরাজ সংক্রান্ত প্রস্তাব প্রকাশ করেন এবং এই প্রস্তাবের মধ্যে গণপরিষদের দাবি নিহিত ছিল। স্বরাজ মানে কি? নিজেদের দেশ নিজেরাই শাসন করব। তো এই জাতীয় কংগ্রেস যে স্বরাজের দাবি করেছিলেন সেই স্বরাজের দাবির মধ্যেই কিন্তু আমাদের যে গণপরিষদ গঠনের যে দাবি সেটা কিন্তু ছিল। এরপরে দেখো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয় 1922 সালে 5ই জানুয়ারি গান্ধীজি ভারতীয় গণপরিষদের অপরিহার্যতা এবং অনিবার্যতার কথা তুলে ধরেন। গান্ধীজি বললেন যে ভারতবর্ষের গণপরিষদের কতটা প্রয়োজন, এর এফেক্টিভনেস বা গণপরিষদ কতটা দরকার
গান্ধীজি কিন্তু তুলে ধরলেন। ঠিক আছে, এরপর দেখো ভারতের সংবিধান তৈরি করার ব্যাপারে কিন্তু প্রথম সংগঠিত পদক্ষেপ কবে গ্রহণ করা হয়েছিল? ভারতবর্ষের সংবিধান তৈরি করার ব্যাপারে প্রথম সংগঠিত পদক্ষেপ আমরা দেখেছিলাম 1928 সালে। 1928 সালে কি হয়েছিল? 1928 সালে ওই বছর কংগ্রেসের একটি সর্বদলীয় সম্মেলন হয়েছিল। সেখানে সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিল। মুসলিম লীগ, সর্বভারতীয় সভা, ডক্টর বি আর আম্বেদকরের যে পার্টি ছিল, সমস্ত রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিল। ফলে এই যে 1928 সালে যে সর্বভারতীয় রাজনৈতিক সম্মেলন হলো, সেই সম্মেলনে কি হলো? সেই সম্মেলনে মতিলাল নেহেরু একটি রিপোর্ট পেশ করলেন, যেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। এখন দেখো মতিলাল নেহেরু এই রিপোর্ট কেন প্রকাশ করতে গেলেন? এই সময় ভারতবর্ষ যখন স্বরাজের দাবি করছিল, তখন ব্রিটিশরা ভারতবর্ষের এই যে জাতীয় নেতাদের ক্রিটিসাইজ করে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষরা নাকি সংবিধান তৈরি করার যোগ্য নয়, তাদের মধ্যে, আমাদের মধ্যে এই ক্যাপাবিলিটি নেই যে আমরা নিজেদের সংবিধান নিজেরা তৈরি করতে পারবো, এতটা শিক্ষিত আমাদের নাকি দেশের জনগণ ছিল না, এটা ব্রিটিশরা মনে করতো। তো এরকম পরিস্থিতিতে আমাদের মতিলাল নেহেরু এবং বেশ কিছু জাতীয়তাবাদী নেতারা, প্রবীণ নেতারা, তারা কি করলেন? একটা ভারতবর্ষের সংবিধানের খসড়া তৈরি করলেন, ড্রাফট তৈরি করলেন। এবং এই ড্রাফটটা তৈরি করতে গিয়ে তারা কোন কোন দেশের সংবিধানকে স্টাডি করে বা অনুসরণ করেছিলেন? এক নম্বর দেখো কানাডার সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান, নিউজিল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে মতিলাল নেহেরু, মূলত মতিলাল নেহেরুর নেতৃত্বে এই সংবিধানের খসড়া প্রকাশ করা হলো, যেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। তো এইটা ছিল প্রথম সংগঠিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ড্রাফট বা খসড়া সংবিধান কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল প্রথম পদক্ষেপ। এরপর 1934 সালে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠকে সেখানে গৃহীত প্রস্তাবে বলা হয় যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদ তৈরি করা হবে, সেই গণপরিষদ ভারতবর্ষের জন্য একটা সংবিধান রচনা করবে। তো প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, ওকে। ঠিক এরপর 1938 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি এক ঘোষণা করলেন যে কংগ্রেস স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান চায়। তাহলে জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের জন্য একটি সংবিধানের ডিমান্ড করে বসলেন। এরপর আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল 1942 সালে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতবর্ষের মানুষকে খুশি করার জন্য একটি প্রতিনিধি দল পাঠান স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে, যেটাকে বলা হয় ক্রিপস মিশন। এখন এই ক্রিপস মিশন যুদ্ধের শেষে ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি নির্বাচিত সংস্থা গঠন করা হবে তার কিন্তু প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ক্রিপস মিশনের প্রস্তাব ভারতবর্ষের মানুষদের পছন্দ না হয় ক্রিপস মিশন কিন্তু মাঝপথে চলে গেলেন। এরপর 1946 সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর ইংল্যান্ডেও কিন্তু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়। এই সময় ইংল্যান্ডে যে দল ক্ষমতাসীন ছিলেন সেই দলের জায়গায় শ্রমিক দল ক্ষমতায় আসে এবং শ্রমিক দল চাইছিল যে ভারতবর্ষের মানুষদের তড়িঘড়ি স্বাধীনতা দিয়ে দেশ ত্যাগ করতে। এমন সময় তারা ভারতবর্ষে একটি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পাঠান। এবারেও কিসের জন্য মন্ত্রী মিশন পাঠানো হয়েছিল? 1946 সালে এই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল। এই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পাঠানোর উদ্দেশ্য ছিল যে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের ব্যবস্থা করা। ঠিক আছে, তো একটি গণপরিষদ গঠনের ব্যবস্থা করার হয়। তো 1946 সালে শ্রমিক দল তারা প্রতিশ্রুতি দিলেন যে ভারতবর্ষের তড়িঘড়ি একটি সংবিধান রচনা করার জন্য একটি গণপরিষদ গঠন করা হবে। সেই অনুযায়ী আমরা দেখলাম 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা করা হলো। ঠিক আছে, এটা ক্যাবিনেট মিশনের মূলত সুপারিশের উপর। এখন দেখো গণপরিষদ গঠনের ক্ষেত্রে ক্যাবিনেট মিশন কিন্তু প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিরোধী ছিলেন। বদলে তারা আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচনের নীতি ঠিক করলেন যে আইনসভার যারা সদস্য আছে তাদের মাধ্যমে ঠিক করা হবে যে কতজন ব্যক্তি এই গণপরিষদের সঙ্গে যুক্ত হবে বা গণপরিষদ গঠনের কাজে অংশগ্রহণ করবে। এখন ক্যাবিনেট মিশনের যুক্তি ছিল যে যদি প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে এই প্রক্রিয়াটা করা হয় তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে, আর ইংল্যান্ডের যারা প্রতিনিধি দল বা যারা ক্ষমতায় আসীন দল ছিলেন শ্রমিক দল তারা কিন্তু চাইছিলেন তড়িঘড়ি ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করে দেশ থেকে চলে যেতে। তো তাদের কাছে এত সময় ছিল না, তাই তারা প্রস্তাব দিলেন কি যে ভারতবর্ষের যে প্রাদেশিক আইনসভা অর্থাৎ প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে ঠিক করা হবে কোন কোন প্রতিনিধি এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত থাকবেন। এখন দেখো ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে আমরা কি দেখলাম, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত স্থির করা হলো? 389 জন, 389। এর মধ্যে তৎকালীন কিন্তু 11টি প্রদেশ ছিল ভারতবর্ষে, এর মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবেন 292 জন সদস্য। মুসলিমদের জন্য এখানে কিন্তু সংরক্ষণের ব্যাপারটাকেও কিন্তু মাথায় রাখা হয়েছিল। মুসলমানদের জন্য 78টি সিট,
শিখদের জন্য 4টি সিট, সাধারণের জন্য 210টি আসন নির্দিষ্ট করা হয়েছিল। এছাড়া স্থির করা হয় 4 জন সদস্য আসবেন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলো থেকে। চিফ কমিশনার শাসিত প্রদেশগুলো কোনগুলো ছিল? দিল্লি, আজমির, কুর্গ, ব্রিটিশ বালুচিস্তান। তো এইভাবে গণপরিষদের যে 389 জন যে মেম্বার ঠিক করা হয়েছিল তার ভাগটা কিন্তু ছিল এইরকম। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন দেখো গণপরিষদ গঠনের প্রক্রিয়াটা কিভাবে শুরু হলো। গণপরিষদ গঠনের জন্য প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। তাহলে গণপরিষদ যারা সংবিধান তৈরি করবেন তাহলে তাদের জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেটা প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। এই নির্বাচনে আমরা কি দেখলাম? কংগ্রেস দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 292টি প্রাদেশিক আসনের মধ্যে 208টিতে কংগ্রেস জয়লাভ করলো। মুসলমানদের জন্য যে সংরক্ষিত 78টি সিট ছিল তার মধ্যে মুসলিম লীগ কিন্তু 73তে জয়লাভ করলো, 73টিতে জয়লাভ করে। আচ্ছা, এখন দেখো ভারতের এই যে গণপরিষদ এবং বিশিষ্ট ব্যক্তি, এখন ভারতের এই যে গণপরিষদ গঠনের সঙ্গে কারা যুক্ত ছিলেন? বিশিষ্ট ব্যক্তি কারা ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ, তেজ বাহাদুর সাপ্রু, চক্রবর্তী রাজা গোপালাচারী, কৃষ্ণস্বামী আয়ার প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ভারতবর্ষের এই সংবিধানের সঙ্গে যুক্ত ছিলেন, সংবিধান তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, গণপরিষদের মেম্বার ছিলেন। এখন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসলো? দেখো এখন তো ভোট হয়ে গেল। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। ঠিক আছে, তো এটা গণপরিষদের প্রথম অধিবেশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসছে। এই অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? মাথায় রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। আর এই টপিকটা আলোচনা করার পর আমি এমসিকিউর যে বিগত যত পরীক্ষা হয়েছে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসছে আমি সেই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমার নেক্সট ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো। এই অধিবেশনে 207 জন সদস্য উপস্থিত ছিলেন। কতজন? 207 জন। এখন গণপরিষদের প্রথম অধিবেশন বসলো 1946-এর 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। এখন এই গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? দেখো তৎকালীন কংগ্রেসের সভাপতি জেবি কৃপালানির প্রস্তাব অনুসারে এই যে গণপরিষদের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন সচ্চিদানন্দ সিংহ, তাকে কিন্তু অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হলো। তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কাকে নির্বাচিত করা হয়েছিল? অস্থায়ী, নট কিন্তু স্থায়ী, সচ্চিদানন্দ সিংহকে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখবে। এরপরে 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। 29 আগস্ট 1947 সালে ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির সভাপতি করা হয়। সংবিধানের যে খসড়া তার সভাপতি করেছিল ডক্টর বি আর আম্বেদকরকে। মাথায় রাখবে কবে? 29 আগস্ট 1947। ততদিনে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে এবং বহু মেম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এখন ভারতবর্ষের এই যে গণপরিষদ যারা সংবিধানের কাজ শুরু করে দিয়েছিলেন, এই সংবিধানটা কবে তৈরি হয়? 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হচ্ছে। অর্থাৎ আমাদের সংবিধান তৈরি করার কাজ 46 থেকে 1949 3 বছর মোটামুটি মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন গণপরিষদের সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রথম স্বাক্ষর করলেন। তাহলে এই সংবিধান তৈরি করতে বা রচনা করতে মোট কত সময় লেগেছে? মোট সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? দেখো গণপরিষদে মোট কতগুলো অধিবেশন বসেছিল? 11টি অধিবেশন বসেছিল। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল 1950 সালের 24 জানুয়ারি। 1950 সালের 24 জানুয়ারি ভারতের যে গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল। এখন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে তৎকালীন সময়ে মোটামুটি একটা খরচ হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি 64 লক্ষ টাকা। দেখো তখনকার দিনে কিন্তু 64 লক্ষ টাকার হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর এইভাবে আমাদের সংবিধান কিন্তু তাহলে সংবিধান তৈরি হয়ে গেল। সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি কাজ কবে শেষ হলো? 26 নভেম্বর 1949 সাল। কিন্তু আমাদের দেশের সংবিধান কবে চালু হলো? ভারতবর্ষের সংবিধান কিন্তু চালু হয়েছে 1950 সালের 26 জানুয়ারি। এবং এই সময় দিনটিকে আমরা তাই ভীষণ কিন্তু স্মরণীয় করে রেখেছি প্রতি বছর ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়। তাই আমরা এই দিন প্রজাতন্ত্র দিবস পালন করি। আমরা একটা রিপাবলিক কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করি, আমাদের দেশের নিজস্ব সংবিধান চালু হয়। তো এইভাবে ভারতবর্ষের গণপরিষদ তৈরি হয় এবং ভারতবর্ষের গণপরিষদের প্রচেষ্টায়
ভারতবর্ষের জন্য একটা সংবিধান কিন্তু তৈরি হয়, যে সংবিধান আমরা মেনে চলতে বাধ্য, যে সংবিধান আমাদের সবার শীর্ষে ছিল। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাথে সাথে WBCS প্রিলিমিনারির জন্য কিন্তু আমার কোশ্চেন অ্যান্সার সিরিজও আসছে, তো দেখতে থাকো, ফলো করো আমার চ্যানেল গ্লোবাল স্টাডিজ বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।